নমস্কার বন্ধুরা, কথক কৌশিকের গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন সাহিত্যিক ব্রজেন্দ্র কুমার ভট্টাচার্যের লেখা পলাতক। ক্রূর কঠিন দৃষ্টিতে তাকিয়ে আছে নায়ার সাহেব। নায়ার নয়, ওটা আরশোলা। কখন যেন নায়ার সাহেব আরশোলা হয়ে গেছে। কেমন ফ্যাকাশে, ভীত, অথচ ক্রূরতা মাখানো ঘৃণ্য চোখ দুটো। না, চোখ তো নেই, দুটো বড় বড় সাদা দাগ শুধু। নায়ারের ছবিটার ওপর আরশোলাটা স্থির হয়ে কতক্ষণ বসে থেকে একটু সন্ত্রস্তভাবে নড়াচড়া করে। নিরীহ, অসহায় একটা পোকা মাত্র। নিরীহ, আপাত দৃষ্টিতে নিরীহ, কত বিষ লুকানো আছে ওই কাঁটা কাঁটা পাগুলোয়। আমরা ঘৃণা করি, চীন দেশে খায়। গাটা শিরশির করে উঠল মুখার্জির। আগন্তুক পোকাটা উড়ে গেল ফরফর করে। কোথা থেকে এসে পড়েছিল হঠাৎ বালিগঞ্জের ড্রয়িং রুমে। আউট হাউসের ধোপাটার ঘর থেকে হয়তো তাড়া খেয়েছিল। একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে চুরুটটা ধরালেন মুখার্জি। কি একটা অদৃশ্য টান আছে নায়ারের। ধোঁয়ার মধ্যে দিয়ে আবার চোখ দুটো চলে যায় সেই ফটোটার ওপর, ঠিক যেন কুকুর লিও। কিন্তু হঠাৎ যদি লিও একদিন ঘুমন্ত অবস্থায় ওর টুঁটি টিপে ধরে? না, লিওটা তো মানুষ নয় নায়ারের মতো। দুবেলা খাবার আর একটু আদরের বদলে লিও কেনা হয়ে গেছে সারা জীবনের জন্য। কিন্তু নায়ারও কি হয়নি? এই তো সেদিন 3 বছর আগে নর্থ ইন্ডিয়া ক্লথ মিলসের দ্বারোদ্ঘাটনের সময় এই নায়ারই বলেছিল, মুখার্জি, তোমার কাছে নায়ার ফ্যামিলি, এই ইনস্টিটিউশন সারা জীবন কেনা হয়ে থাকবে। আর আজ বিষণ্ণ তিক্তভাবে হাসেন মুখার্জি। কোথাকারকে অপগণ্ড প্রভাকরণের অধীনে চাকরি করতে হবে বিকাশ মুখার্জিকে? কে সে? কতটুকু জানে? অর্থাৎ বিশ্বাস করে না নায়ার। যে সারা জীবন ধরে এই ইনস্টিটিউশনকে দাঁড় করালো, 25,000-এর ক্যাপিটাল থেকে 5 লাখ লাভ এনে দিল, সে বিশ্বাসী নয়। বিশ্বাসী তোমার ভাগ্নে। কি অক্লেশে রেজিগনেশন লেটারটা নিয়ে নিল নেমক হারাম আনগ্রেটফুল নায়ার। আমি এর শোধ তুলব, ইউ ভার্মিন। সারা জীবন ধরে এর প্রতিশোধ আমি নেব। তোমাকে আমি শেষ করে দেবো নায়ার। লাইক দিস, নাও সেভ ইয়োর সেলফ। নায়ারের ফটোটা ভেঙে চুরমার হয়ে গেল। পেপার ওয়েটটা ঠিক লেগেছে। আহ, টেবিলের কাঁচখানা কেন ভাঙল? এটাকে তো ভাঙতে চাননি তিনি। কাঁচগুলো যেন হীরের টুকরো। যদি হীরে হতো! ইস, প্রবালের মতো টকটকে লাল। রক্ত! আগেকার মানুষ রক্ত খেত। কেমন স্বাদ রক্তের! মুখে দিতে চিনচিন করে উঠল হাতটা। এ কি করছেন? এসব কি ভাবছিলেন তিনি? মাথাটা কি খারাপ হয়ে গেল? আয়োডিনের শিশিটা যে কোথায় রাখে ওরা! বেসিনে হাতটা ধুতে গেলেন মুখার্জি। বলি বলি করেও বলা হলো না সুষমাকে। কি বা হবে বলে, শুধু আঘাত দেওয়া। আর কসমোপলিটনের চাকরিটা তো পেয়েই যাচ্ছেন। সুষমাকে জানালেন 4 দিন পরে, নতুন চাকরিটা পাওয়ার পর। অবাক হয়ে বললেন, কি আশ্চর্য, নায়ার সাহেব এমনি করল? তারপর হয়তো ভুলেই গেলেন, অথবা খুশি হলেন। 200 টাকা আয় তো বাড়ল। উমার বিয়ে আর তপুর বিদেশ যাওয়ার দিন দুটোই তো এগিয়ে আসছে। মুখার্জির কাজের চাপ বেড়ে গেছে। নায়ারকে দেখিয়ে দিতে হবে কসমোপলিটনকে বড় করে। এই হবে তার প্রতিশোধ। তাকে হারিয়ে যেন নায়ারকে কাঁদতে হয়। সেপ্টেম্বরের মাঝামাঝি ট্যুর থেকে ফেরার পর মেহতা একদিন ডেকে পাঠালেন। মিস্টার মুখার্জি, আপনার সঙ্গে একটা কথা খোলাখুলি আলোচনা করতে চাই। হ্যাঁ, নিশ্চয়ই, হাসি মুখে বললেন মুখার্জি। কি বলবেন সেটা তো তাঁর অজানা নয়।
শুনলাম আপনি নাকি নর্থ ইন্ডিয়া লিমিটেডের বিরুদ্ধে খুব অপপ্রচার করে বেড়াচ্ছেন। মুখার্জি বললেন, হ্যাঁ, কতকটা সত্যি কথাটা। নিজের কোম্পানির প্রচার করতে গেলে রাইভালের অপপ্রচারও তো খানিকটা করতে হয়। আর তাছাড়া আমি প্রতিজ্ঞা করেছিলাম আমাকে তাড়ানোর শোধ আমি তুলব। মেহতা হঠাৎ গম্ভীর হয়ে বললেন, আমি চাই আপনি আমার কোম্পানির কাজই করবেন। অন্য কারো ক্ষতি করা যখন আমাদের উদ্দেশ্য নয়, তখন বাজে কাজে সময় নষ্ট করা। এই কি বলছেন মিস্টার মেহতা? আমি কোম্পানির জন্যে ঠিক মতো খাটছি না। বাধা দিয়ে মেহতা বলেন, হ্যাঁ, আই নো, বাট আপনি যা করছেন সেটা বিশ্বাসঘাতকতা। আপনি আপনার পুরনো কোম্পানির সিক্রেটস আউট করে দিচ্ছেন। ধরুন, আজ যদি আপনি আমার কোম্পানি ছেড়ে যান, আমার বিরুদ্ধেও তো। কি বলছেন আপনি? আমি বলছি এটা একটা কোড অফ অনার। ইউ মাস্ট স্টপ দিস। মাস্টাই? মাথাটা ঝিমঝিম করে ওঠে মুখার্জির। না না, উত্তেজিত হবেন না আপনি। আমি কথাটা কানে এলো, তাই আপনাকে একটু সাবধান করে দিলাম আর কি। মেহতা থামলেন, মুখার্জির নিভে যাওয়া চুরুটটা ধরিয়ে দিলেন, তারপর বললেন, হ্যাঁ, যে জন্যে ডেকেছিলাম আপনাকে, ভাবছিলাম ট্যুরের পরিশ্রম আর এদিকের খাটুনির পর আপনার উপর ফিন্যান্সের ব্যাপারটা আবার চাপানো বোধহয় ঠিক হচ্ছে না। ওটা আপনি শ্রীবাস্তবের ওপরেই ছেড়ে দিন। মুখার্জির মুখের দিকে তাকিয়ে আবার ব্যস্ত হয়ে বললেন মেহতা, না না, আপনার মাইনে ডেজিগনেশন সবই ঠিক থাকবে, সেসব আমি কিছু মিন করিনি। শুধু অ্যাকাউন্টসের জন্য অ্যালাউন্সটা। ইয়েস, আই নো হোয়াট ইউ মিন। মুখার্জি উঠে দাঁড়ালেন, সারা শরীরটা আগুন ধরে গেছে। নায়ারের সঙ্গে মেহতার সাদৃশ্য আছে, আবার নেইও। লম্বা লম্বা আঙুলগুলো মাকড়সার দাঁড়ার মতো টেবিলের উপর কি যেন শিকার খুঁজে বেড়াচ্ছে। পেপার ওয়েটটা তুলে নিলেন মুখার্জি। মাকড়সাটাকে মেরে ফেলতে হবে। না, ওটা মাকড়সা নয়, মেহতার হাত। ধীরে ধীরে পেপার ওয়েটটা আবার নামিয়ে রাখলেন মুখার্জি। তারপর খসখস করে একখানা চিঠি লিখে ফেললেন। চিঠিটা পড়ে মেহতা ওর মুখের দিকে তাকালেন। হোয়াট ডু ইউ মিন? না না, এ আমি অ্যাকসেপ্ট করব না। ইউ আর রং। ভেবে দেখুন দুদিন, উত্তেজিত হবেন না। আই ডিডন্ট মিন এনিথিং লাইক দ্যাট। আই অ্যাম নিয়ারিং 50, আই নো। সত্যিই আমি দুঃখিত মিস্টার মুখার্জি। বেকার অন্ধকার ঘরে বিছানায় বসে বসে ভাবেন মুখার্জি। আশ্চর্য মানুষ, নর্থ ইন্ডিয়ার ম্যানেজার মুখার্জিকে কেউ কাজ দিল না। তিনি কি বুড়ো হয়ে গেছেন, অথর্ব, শক্তিহীন? না অবিশ্বাস করে ওরা, না ভয় পায়। চুলোয় যাগ্গে, প্রভিডেন্ট ফান্ডের ইন্স্যুরেন্সের 36,000 টাকা তাঁর আছে। নিজের ব্যবসা গড়ে তুলবেন। সুষমাকে এবারও বলা হলো না। 10টায় বেরিয়ে পড়া, কন্ট্রাক্টরির জন্য এই আপিস সে আপিস, চ্যাটার্জি, মিটার, ঘোষ, সাক্সেনা, সান্যাল। সারাদিন ঘুরে শ্রান্ত সন্ধ্যায় ড্রয়িং রুমে ক্লান্ত শরীরটাকে এলিয়ে দেওয়া। দিন বদলে গেছে, না মানুষগুলোই বদলেছে, না তিনি নিজে। তার মতো ছোট ব্যবসায়ীর স্থান নেই। ঘুষ, আরও টাকা, ব্যাকিং, একচেটে হয়ে গেছে সব। কতদিন, 6 মাস হয়ে গেল। বন্ধু বান্ধব আত্মীয় কারো সঙ্গে দেখা করতে পারেন না। জানে না, তবু জানবে, হয়তোবা জেনেই গেছে। বেকার, অসহায় পাগলের মতো ঘুরে বেড়াচ্ছেন তিনি। আর যেন ঘোরাঘুরিও ভালো লাগে না। না না না, প্রত্যাখ্যানের প্রতিধ্বনি। এদিকে টাকা ফুরিয়ে আসছে। এর চেয়ে যদি পালিয়ে যাওয়া যেত কোথাও। কোথায় কোথায়? দার্জিলিং, মুসৌরি, নৈনিতাল, বোম্বাই। না, বোম্বাই মাদ্রাজ নয়। কত বন্ধু, কত পরিচিত, ওখানে নয়। দার্জিলিং, মুসৌরিও নয়। কি আছে ওখানে? শুধু তো নির্বাসন নয়, কিছু একটা করতে হবে।
সোফা ছেড়ে উঠে পড়ে পায়চারি শুরু করেন মুখার্জি। চুরুটটা টানা হয় না, কখন নিভে গেছে। দেশলাই জ্বালাতেও যেন মনে থাকে না। একসময় মুখার্জি হেসে ওঠেন। বাহ, এ কথাটা কেন মনে হয়নি তার? কাশ্মীর, কাশ্মীর, এক প্রান্তে চেরি, আপেল, পাইনের বন, ডাল লেক, হাউসবোট, কত সহজ। শাল, কার্পেটের ব্যবসা। 28,000কে 78,000 করতে ক বছর লাগবে? বহুদিন পরে গলায় সুর আসে কোথা থেকে। এগিয়ে গেলেন 25 বছরের বিকাশ মুখার্জির কাছে। কি রোগা আর করুণ ছিল তখন বিকাশটা। এ পাশে মিস্টার মুখার্জি গত বছরের। চিয়ারি ওল্ড চ্যাপ, তোমার নিজের ব্যবসা হচ্ছে, ব্যবসায়ী। টাটা, বিড়লা, গোয়েঙ্কা, ডালমিয়া, সিংহানিয়া, আর.এন. মুখার্জি, আর একজনের নামও জড়িয়ে দেব এর সঙ্গে। বাট হ্যাঁ, বয়সটা একটু বেড়ে গেছে। তবু সময় আছে এখনো। সুষমা, সুষমা, চেঁচিয়ে ডাক দিলেন মুখার্জি। বেয়ারাটা ত্রস্ত হয়ে এসে দাঁড়ালো। জি? মাইজি কো বোলাও। একটু পরে সুষমা এসে ঘরে ঢুকলেন। কি কাণ্ড তোমার বলো তো? নাম ধরে এমনি করে ডাকে কখনো? বাড়ি শুদ্ধ চাকর বেয়ারা। মুখার্জি সুষমার মুখের দিকে তাকিয়ে হাসেন। ওহো, তাই নাকি? ভীষণ অপরাধ হয়ে গেছে। আমার বউকে আমি যা খুশি ডাকবো, তাতে কার কি? সুষমা, সুষমা, সুমা। আহ, কি হচ্ছে? কেউ শুনে ফেলবে। সুষমা এদিক ওদিক তাকিয়ে কাছে ঘেঁষে এসে বসলেন। কি হয়েছে তোমার বলো তো আজ? চলো ঘরে যাই। উফ, কতদিন এমনি খুশি দেখিনি তোমাকে, সেই নর্থ ইন্ডিয়ার পর থেকে। হঠাৎ যেন মনে পড়ে গেল। মুখার্জি বললেন, নর্থ ইন্ডিয়া? ভাগ্যিস ছেড়েছিলাম তখন, নইলে সারা জীবনটাই পরের চাকরি করতে করতে যেত। শঙ্কিতভাবে সুষমা স্বামীর মুখের দিকে তাকালেন। হাতটা আস্তে আস্তে ছাড়িয়ে নিয়ে বললেন, তুমি চাকরি করছো না এখন? ছেড়ে দিয়েছি অনেক দিন, জানো না তুমি? বলো তো এখন কি করছি? সুষমা বোকার মতো তাকিয়ে থাকেন। চাকরি নেই, অথচ এত হাসি খুশি। স্বামীর সবকিছুই দুর্বোধ্য ঠেকছে। হঠাৎ যেন বড় বেশি ছেলে মানুষিতে পেয়েছে ওকে। ভয় ভয় করে সুষমার। পারলে না তো বলতে, ব্যবসা ব্যবসা। 28,000 টাকা আছে আমার, দেখবে বিরাট প্রকাণ্ড একটা ব্যবসা করব না সু। আচ্ছা, আমার কোম্পানির কি নাম হবে বলো তো? সুষমা ভেঞ্চার্স। হঠাৎ মুখার্জি অতীতে ফিরে যান। তোমাকে নিয়েই তো ভেঞ্চার শুরু করেছি না সু। সেই বিএসসি পাশ করে আর পড়া হলো না। কত স্বাদ ছিল বিলেতে ইঞ্জিনিয়ারিং পড়ার। দেখো না, তপুকে কত বড় ইঞ্জিনিয়ার করব আমি। পড়ুক, ও কত পড়তে চায়। আচ্ছা, এই মন্টুকে মনে নেই তোমার? সেই আমাদের বিয়েতে সাক্ষী ছিল। কি যে করলো, সারা জীবনটা পরের জন্য বিলিয়ে দিল। কতদিন দেখা হয়নি ওর সঙ্গে, জেলে জেলেই কাটলো ওর। অনেক কিছু করতে পারত সে, কিছুই করলো না। কোথায় কি করছে কি জানি, বেঁচে আছে কিনা। ওকে যদি পেতাম। একটা দীর্ঘ নিঃশ্বাস পড়ল মুখার্জির। আচ্ছা, ওর ফটোটা কোথায় বলো তো? কেন, শোবার ঘরেই তো রয়েছে। হঠাৎ যেন নিভে যান মুখার্জি। ক্লান্ত বিষণ্ণভাবে বলেন, এই দেখো কি যেন হয়েছে আজকাল আমার, ভুলে ভুলে যাই। হঠাৎ হঠাৎ অনেক কথা মনে আসে, কেমন যেন সব গোল পাকিয়ে যায়। সোফায় শুয়ে পড়ে বলেন, মাথাটা একটু টিপে দেবে? চমকে ওঠেন সুষমা। কি হয়েছে তোমার বলো তো? চলো ঘরে শোবে, চলো। না, এখানেই। মুখার্জি ছেলে মানুষের মতো গলায় বলেন। সুষমা চুপ করে মাথা টিপে দেন। খানিক পরে বলেন, আচ্ছা,
কিসের ব্যবসা করছো বললে না তো? ও হ্যাঁ, তোমাকে তো বলা হয়নি। ওই ঠিক করলাম কাশ্মীরি শাল কার্পেটের ব্যবসা করব আমি। জানো সু, ওই কন্ট্রাক্টরই বলো, অর্ডার সাপ্লাই বলো, ওসব কাজে বড় খোসামদি আর ঘুষের ব্যাপার। আর তাছাড়া এখানে আমি থাকতে পারবো না। চাকরি ছেড়ে দিয়েছি কিনা লোকে হাসে, অবজ্ঞা করে আমাকে। ব্যবসার জন্য গেলে ভাব দেখায় যেন কত অনুগ্রহ চাই, যেন ভিক্ষে চাইছি, এমনি ব্যবহার করে সব। এর চেয়ে শাল কার্পেটের ব্যবসা অনেক ভালো। শুধু শৌখিন ভদ্র বড় লোকদের কাছে যাওয়া, আর বেশ লাভ হতে জানো। কেমন চমৎকার হবে বলো তো। কাশ্মীরে থাকবো আমরা, মাসে মাসে আসবো বেড়াতে, অর্ডার নিতে। তারপর যখন খুব বড় লোক হতে পারবো তখন আবার ফিরে আসব। এখানে বিরাট কারখানা গড়ে তুলব, দেখিয়ে দেবো আমি নায়ার আর মেহতাদের, আর ওই চ্যাটার্জি, মিটার, বোস সবাইকে। উত্তেজিত হয়ে উঠে বসেন মুখার্জি। জানো সুষমা, ওরা একটা অর্ডার দিল না, কেউ একটা চাকরিও দিল না। এফিশিয়েন্ট অনেস্ট লোকের দিন নেই, চুরি ঘুষ। চলো ঘরেই যাই। খাবে না এখন? একেবারে খেয়ে নিয়ে শোবে চলো, কেমন? ঘরের দিকে চলতে চলতে মুখার্জি বলেন, না, আজ আর খাবো না। যদি কেউ এসে পড়ে হঠাৎ, চলো আজই আমরা কাশ্মীরে চলে যাই। বিছানায় শুইয়ে দিয়ে আতঙ্কিত সুষমা বলেন, ঘুমোও তো একটু। তুমি যাবে না? কোথায়? কাশ্মীরে। বিব্রত সুষমা বলেন, যাব বই কি, পরে যাব। আগে তুমি যাও, সব ঠিক করে এসো, তারপর। এখন কি আমার গেলে চলে উমাতপুকে ফেলে? তুমি ঘুমোও তো এখন, কালও সব ঠিক হবে। ঘুমোবো? আচ্ছা ঘুমোচ্ছি, তুমি কাল সব ঠিক করে রেখো কিন্তু। আহ, কি মজা বলো তো। হাউস বোট, জাফরান ক্ষেত, চেরি, আপেল। ঘুমন্ত স্বামীর দিকে তাকিয়ে তাকিয়ে সুষমার বুকে একটা তোলপাড় জাগে। উনি কি পাগল হয়ে যাচ্ছেন? না না না, এ হতে পারে না, কখনো না। কান্না আসে, চোখ দুটো মুছে আলো নিভিয়ে দেন। ছেলেদের খাবার ব্যবস্থা করতে হবে। সারা রাত্রির স্বামীকে পাহারা দিয়েছেন সুষমা, অঘরে ঘুমোচ্ছেন এখনো। ভোর হয়ে এসছে। আহ, কি ক্লান্তি, তবু ভালো লাগছে। কিছু না, ও কিছু না। 28,000 টাকায় স্বচ্ছন্দে চলে যাবে 2-3 বছর। এদিকের কতগুলি খরচ সহজেই কমানো যায় এখন। তারপর তপু ইঞ্জিনিয়ার হয়ে ফিরে আসবে। কিসের ভয় তার তপু থাকতে? গেলই বা চাকরি ওর। আর ওকে চাকরি করতে দেবেন না, ব্যবসাও নয়। দরকার কি এই বয়সে আবার নতুন করে ব্যবসায় নেমে? এমনি করে আবার দিন রাত চিন্তা আর খাটুনি। কিছু নয়, তবু যদি কিছু হয়। স্নান সেরে ঘরে এসে দেখলেন মুখাত ধোয়া হয়ে গেছে ওর। গত রাত্রির বিবর্ণ উচ্ছ্বাসের চিহ্ন মাত্র নেই। সহজভাবে আবার আগের মতোই বেরিয়ে যান মুখার্জি, কোথাও ত্রুটি নেই। শুধু একটু চিন্তান্বিত মনে হয়। আর সন্ধ্যায় বাড়িতে ফিরেও চিঠিপত্র লেখেন অনেক রাত্রি পর্যন্ত। সুষমার অবসর মেলে না। না, কোথাও কিছু বিপর্যয় ঘটেনি। হয়তো সব ঠিকই আছে, হয়তো চাকরি পেয়েছেন একটা। তবু কোথায় একটা অস্বাভাবিকতা অনুভব করেন সুষমা। কেমন হঠাৎ একটু বেশি ছেলে মানুষ হয়ে যান মাঝে মাঝে। আর সেদিনের সেই সন্ধ্যার ঘটনাটা যেন একেবারে ভুলেই গেছেন। কেন সেদিন অমন কথা বলেছিলেন? ভয় করে সুষমার সে কথা তুলতে। এমনি তো বেশ আছেন। যদি যদি আবার সেদিনের মতো। না না, ভুলে থাকাই ভালো। এ যেন চরম একটা বিপদের খবর জেনেও চেপে যাওয়া। যদি সত্যি হয়ে যায়, ভালো করে খবর নিতে গিয়ে।
মাসখানেক পরে মুখার্জি সত্যিই চলে গেলেন কাশ্মীর। ফিরে এলেন দিন 15 পরে, আর তারও দিন 10 পরে এলো এক লরি কার্পেট আর শাল। এবারে অভিমান হয় সুষমার। বেশ, সেই রাত্রের পর থেকে একদিনও ভালো করে কথা বলেননি। তারপর চিন্তা হয়, কত টাকার জিনিস এসব, সত্যিই কি বিক্রি হবে এগুলো? এসব কি অদ্ভুত খেয়াল ওর। চাকরি নেই, তবু তো টাকা আছে এখন। এমনি করে যদি টাকাগুলো শেষ হয়ে যায়, কেন উনি বলেন না খুলে সব কথা, শুধু চেপে যান কেন? তার কাছেও কি লজ্জা করে ওর চাকরি না থাকার জন্যই? সেই অদ্ভুত সন্ধ্যায় যা বলে ফেলেছেন, সেইটুকু ছাড়া একদিনও তার সঙ্গে পরামর্শ করেননি উনি। বেশ, উনিও যদি আর কোনো কথা শুধিয়েছেন, করুন ওর যা খুশি। সুষমার আশঙ্কাই সত্যি হল। 5 মাসে মাত্র 3খানা কার্পেট আর খান 6 শাল বিক্রি হয়েছে। এদিকে চিঠি লেখার অন্ত নেই, গাড়ি চড়ারও বিরাম নেই। অন্তত পেট্রোলের খরচাটাও কি উঠেছে কে জানে, সুষমা জানেন না। এ মাসে সংসার খরচের টাকা পাননি তখনও পর্যন্ত। নিজেই গেলেন টাকা চাইতে। টাইপরাইটার থেকে মাথা তুলে মুখার্জি বললেন, ও টাকা দিইনি তোমাকে, দেখছি দাঁড়াও। ড্রয়ারটা টেনে চিন্তিত হয়ে পড়লেন, তাই তো, টাকা কই? তারপর চেক বইটা বের করে 500 টাকার একখানা চেক লিখে দিয়ে বললেন, কোনো রকমে চালিয়ে নাও এ মাসটা, পরের মাসে ওগুলো সব বিক্রি হয়ে যাবে। ধনীরাম সব নিয়ে নেবে বলেছে। পাইকারি বিক্রিতে অবশ্য লাভ একটু কম, কিন্তু ঝঞ্ঝাট কম, বুঝলে না? সুষমার মাথায় যেন কি চেপে গেল। হঠাৎ টেবিল থেকে ব্যাংকের খাতাটা তুলে নিলেন। দেখবো আমি আজ কত টাকা নষ্ট করেছ তুমি। মুখার্জি লাফিয়ে উঠলেন, দেখো না বলছি, পায়ে পড়ি তোমার, দাও দাও, দিয়ে দাও আমায়, আমি দিচ্ছি, 800 দিচ্ছি তোমাকে। কেড়ে নিতে হলো না, স্তম্ভিত সুষমার হাত থেকে পড়ে গেল বইটা। মাত্র 1100? মুখার্জি ফেটে পড়লেন এবার। কেন কেন দেখলে তুমি আমার পাসবই? বেরিয়ে যাও আমার ঘর থেকে। সুষমাকে ধাক্কা দিয়ে বের করে দিলেন মুখার্জি। তারপর ত্রস্ত হাতে ব্যাংকের বইটা ড্রয়ারে বন্ধ করে ফেললেন। এখনই যেন কেউ সেটা কেড়ে নেবে। বিন্দু বিন্দু ঘাম জমে গেছে কপালে, দেহে মনে কেমন একটা অদ্ভুত যন্ত্রণা। কেমন করে আর মুখ দেখাবেন? সুষমা জেনে গেছে, তপু জানবে, উমা জানবে। বেকার গরিব অথর্ব হয়ে গেছেন মুখার্জি। অথর্বই তো। 25,000কে যে 25 লাখ করতে পারে, সে 5 মাসে 20,000 টাকার শাল কার্পেট বিক্রি করতে পারে না। এতগুলো টাকা যদি সত্যিই নষ্ট হয়ে যায়, যদি ধনীরাম না নেয় এগুলো, তপু পড়তে যাবে কি করে? উমার বিয়ের কি হবে? শেষ পর্যন্ত কি না খেতে পেয়ে শুকিয়ে মরবেন সবাই মিলে? শিউরে ওঠেন মুখার্জি। সেদিন আর শুতে যান না ঘরে, উমা এসে খাইয়ে যায়। ঘুম আসে না, উদ্ভট এলোমেলো চিন্তা। আচ্ছা, সুইসাইড করলে কি নতুন ইন্স্যুরেন্সের টাকাটা পাবে ওরা? হয়তো পাবে, কিন্তু কি বলবে লোকে? শত্রুরা হাসবে, পরিচিত আত্মীয়রা করুণা করবে, বলবে চাকরি যাওয়ার পর কাপুরুষের মতো আত্মহত্যা করেছে বিকাশ মুখার্জি। না না, এ সহ্য করতে পারবেন না তিনি। পরের দিন সকালে গাড়ি নিয়ে আবার বের হলেন, শেষবারের মতো। ফিরে এলেন 6,000 টাকা নিয়ে। আজ থেকে আর বের হবেন না। বিকাশ মুখার্জিকে ভাড়া করা ট্যাক্সিতে দেখলে লোকে কি ভাববে? তার থেকে ঘরে বসে চিঠি লেখা ভালো। আর যাবেনই বা কোথায়? জানাশোনা গণ্ডি, ফোন গাইডের ঠিকানা সবই তো শেষ হয়ে গেছে তার। সেদিন থেকে মুখার্জি নিজের ঘরে বন্দি করলেন নিজেকে। চিঠি আর হিসেব, টাকা, কার্পেট, শাল। সুষমা না, তপু না, এমনকি রাজসিংহ না, কেউ আসবে না তার ঘরে। কারো সঙ্গে কথা নেই তার। শুধু উমা আসে খাবার নিয়ে, টুকিটাকি কথা হয় ব্যবসার। ও তো যাবে কদিন বাদে পরের ঘরে, উমার কাছে লজ্জা করে না। সেও নিজে থেকে ওসব কথা শুধোয় না কোনো দিন।
শুধু গল্প করে ওর কলেজের বন্ধুদের পার্টি পিকনিকের। লুকিয়ে থাকেন মুখার্জি। মুখার্জি কলকাতায় নেই, বলেও কাশ্মীরে গেছে। কাশ্মীরই তো, চেরি, পাইন, আপেল, লেক, হাউসবোট, পাহাড়, এই তো সব। কার্পেটগুলো বিছিয়ে বিছিয়ে টাঙিয়ে রাখেন ঘরে। মাস তিনেক পরে সুষমা ডেকে পাঠান ধনীরামকে। তপুর পরীক্ষা শুরু হয়েছে, এবার তো টাকার ব্যবস্থা করতেই হবে। ধনীরাম জানে, সব খবরই রাখে। বলে, হ্যাঁ নিতে তো পারি মাইজি, আপনি যখন বলছেন। আর মুখার্জি সাহেব কা এসি হাল, লেকিন মাল তো পড়িয়া থাকবে। সুষমা বলেন, আপনিই বলুন কত হলে পারবেন। ইতস্তত করে ধনীরাম বলে, 1015 হলে। সুষমা তাতেই রাজি হয়ে গেলেন। তপুর বিলেত যাওয়ার পর আরও 2 বছর চালাতে হবে। সংসার খরচের টাকাটা তো উঠে আসবে। না হয় এই বাসাটা ছেড়েই দেবেন। ধনীরামের সঙ্গে কথা ঠিক করে সুষমা স্বামীর ঘরে এলেন ভয়ে ভয়ে। আশ্চর্য, মুখার্জি হাসি মুখে অভ্যর্থনা করেন। কি তুমিও চলে এসেছো? ভালো করেছো, তখন বললাম না পালিয়ে এসো। সুষমা আস্তে আস্তে বলেন, তপুর পরীক্ষা শুরু হয়েছে, ওর বাইরে যাবার টাকাটা। চিন্তিতভাবে মুখার্জি বলেন, হ্যাঁ তাই তো। ধনীরাম এসেছিল, এগুলো। হঠাৎ মুখার্জি হেসে ওঠেন, তুমি কি পাগল হয়ে গেছো? এগুলো বিক্রি করবে? এই লেক, পাহাড় সব? তুই কি মহারাজা হরি সিং? আমরা তো এর মালিক নই, আমরা শুধু বেড়াতে এসেছি এখানে। তুমি বড্ড বোকা হয়ে যাচ্ছ। ছলো ছলো চোখে সুষমা বলেন, তপুকে বিলেত পাঠাবে না তুমি? এ মাসের টাকা দেবে না? ওহো তাই তো, দেব বই কি, নিশ্চয়ই দেব। পাস বইটা বের করে 5000 টাকার চেক লিখে ফেলেন মুখার্জি। হায় ভগবান, ব্যাংকে যে 500ও নেই। অর্থহীন চেকখানা নিয়ে বেরিয়ে যান সুষমা। তপনের ঘরে গিয়ে চোখ মুছে বলেন, তপু, একটা ব্যবস্থা তো করতেই হবে বাবা। তপন বই থেকে মাথা তুলে বলে, কি ব্যবস্থা করবো আমি মা? বাবা তো এমনিতেই কোনো কথা শুনতে চান না। উদাস দৃষ্টিতে তাকায় তপন। ফরেনে যাওয়ার স্বপ্নটা বুঝি ওই আকাশের কোলে বিলীন হয়ে যাচ্ছে। কিন্তু তপু, তোর পড়তে যাওয়ার খরচ। বাবার যখন এই অবস্থা, কেমন করে আর হবে মা? পরীক্ষাটা হয়ে যাক, আর একটা চাকরি দেখে নেব। কিন্তু এমনিও তো খরচা কমাতে হবে। চলো বাড়িটা ছেড়ে দিই, কি আর হবে এত বড় বাড়িতে? আমিও তো তাই ভাবছি তপু, কিন্তু উনি যদি। ফুঁপিয়ে কেঁদে ওঠেন সুষমা। নিশুতি রাতে পদ্মার বুকে ঢেউ উঠেছে যেন। উমা ঘরে ঢুকে অবাক হয়ে যায়। কি হয়েছে মা? দাদা? তপন বলে, শুনেছিস তো কিছু কিছু। ওই ধনীরাম এসেছিল, কার্পেটগুলো নিতে রাজি হয়েছে। কিন্তু বাবাকে তো জানিস, ঘর থেকে ওগুলো বার করা যাবে কি করে? তাছাড়া বাড়িটাও তো ছেড়ে দিতে হবে, এতগুলো টাকা গোনা মাসে মাসে। ও এই কথা, আমি দিচ্ছি সব ব্যবস্থা করে। উমা এমনভাবে কথাটা বলে যেন দোকান থেকে 1 প্যাকেট সিগারেট এনে দিতে বলেছে তপন। সুষমা উমার ছেলে মানুষিতে রেগে যান। তোকে আর বাহাদুরি করতে হবে না। কি করতে গিয়ে কি করে বসবি? এদিকে তো দেখলাম না কোনোদিন বাড়ির একটু খোঁজ নিতে। পারে, আমার সময় কথা। আর আমাকে বলেছো কিছু কোনোদিন? সুষমা বিরক্ত হয়ে বলেন, বলতে হবে কেন, বুঝিস না? যা না, ব্যবস্থা কর দেখি। দেখো পারি কি না। বাবাকে আমি রোজ খাওয়াই না। এতগুলো টাকা আটকে থাকবে আর দাদার পড়া হবে না, তাই হয় নাকি? তপন বলে, শুধু পড়া না রে উমা, সংসারের টাকাও তো চাই। উমা বললে, বেশ তো। আশ্চর্য মেয়ে উমা, সত্যি সে ব্যবস্থা করল। মুখার্জি প্রথমে শুনে আঁতকে উঠেছিলেন। উমা কি বোঝালো সেই জানে।
শেষে একদিন রাত্রিবেলা বালিগঞ্জের বাংলো ছেড়ে উঠে এলেন সবাই বাগবাজারে। ধনীরাম শাল কার্পেটগুলো নিয়ে নিল ওই দরে, আর তার বদলে মুখার্জির নতুন বাসার ছোট ঘরটায় এলো কতকগুলো পাহাড় জঙ্গলের ছবি। ছবি নিয়ে খেলেন মুখার্জি, ভুলে গেছেন কাশ্মীর আর শাল কার্পেটের ব্যবসার কথা। সুষমা তপনের কথাও কোনোদিন সুধার না আর। উমা ছাড়া আর কেউ নেই যেন তার। স্বপ্নের মতো মাঝে মাঝে মনে পড়ে তপন বলে কে যেন ছিল তার। তাকে খাওয়াতে পারেননি, না কি অসুখ করেছিল চিকিৎসা করানো যায়নি, না কি একটা আবদার ধরেছিল, তারপর না পেয়ে কাঁদতে কাঁদতে নিরুদ্দেশ হয়ে গেল, নাকি মরেই গেছে, ভালো করে মনে পড়ে না তার। আর সুষমা, সে তো সেই রাগ করে চলে গেছে কোথায়। উমা জানে তপনের জন্যই সবচেয়ে বড় লজ্জা বাবার। সেও কোনোদিনও কথা তোলে না। থাকুন না ভুলে, অন্য কোনো গোলমাল তো করেন না। শেষ পর্যন্ত যদি জ্ঞান ফেরাতে গিয়ে উন্মাদ হয়ে যান। নিজেকে গুটিয়ে নিয়েছেন মুখার্জি। বাইরের আলো বাতাস মানুষ সবকিছুকে তার ভয়। ভয় না লজ্জা তাও তিনি জানেন না। শুধু মনে হয় জীবনটা তার ব্যর্থ হয়ে গেছে। সব স্বাদ ভেঙে গুঁড়িয়ে গেছে নায়ার আর মেহতাদের ষড়যন্ত্রে। আজ যদি এই ঘরের মধ্যে ওদের কাউকে পেতেন। না না, কারো সঙ্গে দেখা করতে চান না। এ কি কম লজ্জা? আক্রোশে ক্ষোভে কান্না এসে পড়ে মুখার্জির। তপন পড়তে চলে গেছে। মুখার্জি কিছুই জানেন না, কেউ জানায়ও না যদি কোনো গোলমাল হয়ে যায়। উমার পরীক্ষার খবর বার হতে সে একটা চাকরি জুটিয়ে নিয়েছে। মার কাছে হাত খরচের টাকা চাইতে লজ্জা করে এখন, বরং কিছু সাহায্যই করতে হয়। এদিকে দিন কাটে সুষমার একা একা, নিঃসঙ্গ বিষণ্ণ বেদনাময় এক একটি দীর্ঘ দিন। ৩৬৫ দিন কেটে যায়, আরও কয়েকটা উৎকণ্ঠ দিন। মাঝে মাঝে তপনের চিঠি আসে সান্ত্বনার মতো। আরও ৬ মাস। কত দিন, কত ঘন্টা, কতগুলি মুহূর্ত সুষমার হিসেবে আসে না। শুধু রবিবারটুকুই অবসর, বহু প্রত্যাশিত ছুটির দুপুর। হয়তো একটু তন্দ্রাই এসেছিল উমার। মায়ের ডাকে উঠে বসে চোখ রগড়ে। দেখ তো উমা, কে যেন ডাকছে বাইরে। নেমে এলো উমা। কে? আধবুড়ো গ্রাম্য ধরনের একটি ভদ্রলোক। জবাব দেন না, আপাদমস্তক দেখেন উমাকে। তারপর হঠাৎ একসময় হেসে ওঠেন। কি রে বুড়ি, চিনতে পারলি না তো? উমা আরও অবাক হয়। বাবা ছাড়া আর কেউ তো তাকে বুড়ি বলে ডাকে না কখনো। কি করে জানলো এই লোকটা? থুতিয়ে গিয়ে বলে, আপনি? আমি ঠিক। হ্যাঁ, তার চিনবি কি করে? সে কি আর 2-1 বছর, 10 বছর হয়ে গেল। তারপর তোর দাদা কোথায়, তপু? দাদা তো লন্ডনে গেছে পড়তে। আরও অবাক লাগে উমার, অথচ নামটা কিছুতেই বলছেন না লোকটি। দাদা, তোর বাবা কোথায়? নিশ্চয়ই সেই টোটো করছে। বাপু, অত কিসের, করিস তো চাকরি, হতো নিজের না হয় বুঝতাম। তা কি রে, দরজা ধরে দাঁড়িয়েই যে রইলি, ঢুকতে দিবি না? উমা অপ্রস্তুত হয়ে বলে, আসুন। ভিতরে এসে ভদ্রলোক বলেন, আসতে তো বললি, কে বলতো আমি? উমার মুখের দিকে তাকিয়ে বোঝেন সে বলতে পারবে না। নিজেই বলেন তারপর, আরে মন্টু কাকা, মনে পড়েছে এবার? উমা পায়ের ধুলো নেয়। কাকাবাবু, আপনি? মন্টু কাকা বলেন, তাই বিকুটা ফিরবে কখন? কি হয়রানিটাই হলাম, কোথায় বালিগঞ্জ আর কোথায় বাগবাজার। উমা বিষণ্ণ কণ্ঠে বলে, বাবা তো আজকাল বেরোন না কোথাও কাকাবাবু। কেন? সিঁড়ির ওপরেই থমকে দাঁড়ান মন্টু কাকা। বাবা তো 2 বছর ধরে বেকার, চাকরি ছেড়ে অবধি। তারপর এখন প্রায় পাগলের মতো। উমা মুখ নিচু করে। সে কি রে, কি বলছিস?
তার মানে কোথায় সে? বিকু, বিকু! বহুদিনের পরে পুরনো নাম ধরে ডাকতে শুনে চমকে উঠলেন সুষমা। দ্রুত পায়ে নেমে এসে মন্টুবাবুকে দেখে অবাক হয়ে বললেন, আপনি? আমি তো, চিনতে পারছেন? কেমন আছেন? সুষমার মুখটা ক্লান্তভাবে বিকৃত হয়, শুধু সেটা হাসি না কান্না বোঝা যায় না। উমা এই অবসরে চলে যায়। মন্টু কাকা সামলে নিয়ে বলেন, কই, আমাকে তো কিছু জানাননি বৌদি। উমা বলছিল, কোথায় গেল সে? সুষমা বলেন, ও বোধহয় চা করছে। কিন্তু আপনার ঠিকানা কোথায় পাবো বলুন, যে জানাবো? অপ্রতিভভাবে মন্টু কাকা বলেন, হ্যাঁ, তা অবশ্য বটে। এই তো ছাড়া পেলাম পরশু, পাটনা থেকে আসছি। আর আমারও হয়েছে, বউ ছেলেদেরই খোঁজ রাখি কদিন। কিন্তু গেল কোথা সে? এ কে? শিশুর মতো টলতে টলতে এসে দাঁড়িয়েছেন মুখার্জি। হ্যাঁ, কে কে ডাকলো আমাকে? দুই বন্ধু মুখোমুখি তাকিয়ে থাকেন। আস্তে আস্তে অনেক পরে মন্টুবাবু বলেন, তুই সেই বিকু? এই অবস্থা তোর? তুই তুই মন্টু? মুখার্জির গলার আবেগ স্বাভাবিক মানুষের মতো। মন্টুবাবুর চোখ দুটো উজ্জ্বল হয়ে ওঠে এবার। হাত ধরে বসান বন্ধুকে। কি হয়েছে কি তোর, বলতো? এসব কি? আমি আমি কি যেন হয়ে গেছি, কিছুই বুঝতে পারি না মন্টু। অনেক অনেক কিছু ভাবি, খেই পাই না, সব হারিয়ে যায়। যখন জ্ঞান ফিরে আসে ভয় হয় আমি কি পাগল হয়ে যাচ্ছি। ভাবতেও ভয় হয়। বলবো তোকে সব। তুই কি করছিস বল? ভালো আছিস সব? কোথা থেকে এলি এতদিন পরে? মন্টুবাবু বললেন, আমি এলাম চুলো থেকে, যেখানে আমার জায়গা। কিন্তু তোর এ অবস্থা হলো কি করে তাই বল। ধীরে ধীরে মাথা নাড়েন মুখার্জি। সব নষ্ট হয়ে গেল। আমরা সব নষ্ট হয়ে গেলাম রে। তোর মতো ছেলে সারা জীবনটাই মাটি করে ফেললো। মন্টুবাবু হঠাৎ জ্বলে ওঠেন যেন। নষ্ট? আমার জীবনকে নষ্ট বলছিস তুই? কোনোদিন কাঁদতে দেখেছিস তুই আমাকে? ভয় পেতে দেখেছিস? আমার মতো আনন্দ করতে দেখেছিস কাউকে? বেঁচে নেই আমি? আমার বউ ছেলে মা বেঁচে নেই? সব আছে, কষ্ট করছে, তবু হাসি মুখে আছে, কাঁদে না তোদের মতো। তোর ছেলে বিলাত গেছে কয়েক হাজার টাকা খরচ করে, ফিরে আসবে বড় ইঞ্জিনিয়ার কি ডাক্তার হয়ে, তবু তোর জীবন নষ্ট হয়ে গেল। পাগল হয়ে গেলি তুই। চমকে উঠে মুখার্জি বলেন, কি 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 বললি তুই? এই তপু বিলাত গেছে? এই সত্যি সত্যি বলছিস? উমা নিচে থেকে উঠে এসেছে কখন। মন্টু কাকার ছোঁয়াচ লেগেছে তার মনে। বলে, হ্যাঁ বাবা, সত্যি। আর 6 মাস পরেই তো পাশ করবে দাদা। মুখার্জি বিস্মিত অনুযোগের সুরে বলেন, তোরা আমাকে কিচ্ছু বলিস না উমা, আমি কিচ্ছু জানি না। উমা চাপা দেয় কথাটা, সহজভাবে বলে, কত কথাই তো তুমি জানো না বাবা। আমি যে চাকরি করছি জানতে তুমি? তুই তুই চাকরি করছিস? হ্যাঁ বাবা, না করলে সংসার চলবে কি করে? দাদা পড়তে যেত কি করে? তোমার যে অসুখ করেছিল বাবা। তারপর মন্টুবাবুর দিকে ফিরে বলে, বসুন কাকাবাবু, 2 মিনিটের মধ্যে চা নিয়ে আসছি। উমা চলে গেলে মুখার্জি অস্ফুট স্বরে বলেন, উমা চাকরি করছে? মন্টুবাবু তীক্ষ্ণ কণ্ঠে বলেন, হ্যাঁ, আর তুমি পাগল হয়ে বসে আছো। সুরমা বেদনার্ত গলায় বলেন, মন্টুবাবু, ওকে এসব? মন্টুবাবুর যেন সম্বিত ফিরে আসে। ও হ্যাঁ, তাই তো, কি বা হবে বলে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবার ক্লান্তভাবে বলেন, আরে খেপে যাই বৌদি এই মরবিডিটি দেখলে। জীবনটার অর্থ যেন শুধু টাকা রোজগার করা।
এতটুকু সাহস নেই, প্রাণ নেই, আনন্দ নেই। বিকুটা শুদ্ধ ডুবে গেল। বড় দুঃখ হয় বৌদি। এতটুকু বাঁচার চেষ্টা নেই, পড়ে পড়ে মার খাবে, তবু উঠে দাঁড়াবে না সাহস করে। রেস খেলবে, লটারির টিকিট কিনবে, পাগল হয়ে যাবে, আত্মহত্যা করবে, তবু বাঁচার চেষ্টা করবে না। অথচ উমার মতো মেয়েও তো রয়েছে। চুপ করেন মন্টুবাবু। একটা তীব্র ক্ষোভের ছাই দিয়ে যেন জ্বলন্ত আগুনটাকে চাপা দিলেন। খানিক পরে স্তব্ধতা ভেঙে মুখার্জি বলেন, হয়তো তোর কথাই ঠিক মন্টু। তোর মতো মন নিয়ে বাঁচতে পারলে সব ভয় চলে যায়। এই দেখিস তুই, ঠিক ভালো হয়ে উঠবো আমি এবার। কি বল, পারবো না? উমা চা নিয়ে ঘরে ঢুকল। বললে, পারবে বই কি বাবা, তোমার অসুখ তো ভালো হয়ে গেছে।